নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন উপন্যাস শুরু করছি, নারায়ণ সান্যালের লেখা আম্রপালি। আশা করি ভালো লাগবে আপনাদের। আজকে শুরু করব এই উপন্যাসের প্রথম পর্ব। ট্যাক্সি সিটে সেদিন যদি ওই বিচিত্র পত্রিকাখানা আবিষ্কার না করতেন, তাহলে ওর জীবনে এই দুর্ঘটনা আদৌ ঘটত না। সেক্ষেত্রে চরিত্রবান বিজ্ঞান সাধকের মাথায় এত বড় কলঙ্কের বোঝাটা চাপত না, আর আমাকেও এই অশ্লীল গল্পটা লেখার যন্ত্রণা ভোগ করতে হতো না। কিংবা ধরা যাক, সেদিন সকালে ওর গাড়িতে যদি স্টার্টিং ট্রাবল না দেখা দিত, নিজের গাড়ি নিয়ে নিত্যদিনের মতো যদি কলেজে আসতেন, তাহলেও কি এই অঘটনটা ঘটত? আদেও না। তো বাস্তবে সেসব যে ঘটেনি। সকালে গাড়িটা কিছুতেই স্টার্ট নিল না। গ্যারেজ আর গাড়ির চাবির থোকা ছোট্টুলালের হাতে ধরিয়ে দিয়ে একটা ট্যাক্সি নিয়ে কলেজে চলে এসেছেন, যোধপুর পার্ক থেকে কলেজ স্ট্রিটে। ছোট্টুলাল চেনা লোক, ওর বাড়ির সামনে তার রিপেয়ার গ্যারেজ। সারা দিনে সে গাড়িটা সারিয়ে রাখবে। আসলে ঘটনাটা তো কলেজে আসবার সময় ঘটেনি, সেটা ঘটল ফেরার পথে, নিতান্ত আকস্মিকভাবে। অন্তত সেই সময় তাই মনে হয়েছিল। একটা কাকতালীয় যোগাযোগ, কার্যকারণ সম্পর্ক বিরহিত। কলেজ থেকে যখন বের হলেন তখনও সন্ধ্যা নামেনি, কিন্তু অফিস ফেরত যাত্রীর ভিড়ে বাসের পাদানি উপচীয়মান। প্রফেসর রঞ্জন তালুকদারের বয়স হয়েছে। শিক্ষা বিভাগ না হলে এতদিনে পেনশন ফাইল তৈরিতে মন দিতে হতো। সরকারি চাকুরি থেকে রিটায়ারমেন্টের অনেক বাকি, কিন্তু মনুর বিধান মেনে পঞ্চশোর্ধের পূর্বেই বানপ্রস্থ নিয়েছেন। মানসিকভাবে তা কেন, শারীরিকভাবেও। বন কি এই কলকাতা শহর চৌহদ্দির বাইরে? বন এখন ঘরে ঘরে, বন এখন মনে মনে। এমনিতে শরীরে জরার আক্রমণ অনুভব করেন না। নিত্য প্রাতে যোগাভ্যাস করেন ইদানিং। আগে সকালে জগিংয়ে যেতেন পাশের বাড়ির সমবয়সী পরেশবাবুর সঙ্গে। পরেশবাবু মারা যাওয়ার পর জগিংটা বন্ধ হয়েছে, তবু শরীর অটুট। এখনও সকালে আর সন্ধ্যায় দিনে দুবার প্রণতিকে পাঁজা কোলা করে বাথরুমে নিয়ে যেতে পারেন। জানো, হুইলচেয়ারটা বাথরুম দরজার চেয়ে মাপে বড়। প্রণতি অবশ্য কঙ্কালসার, 10 বছর শয্যাশায়ী, কতই বা ওজন ওর। আর্থারাইটিস ছাড়াও নানান স্ত্রী রোগে এক নাগারে ভুগেই চলেছে। পাবলিক বাস ধরবার চেষ্টা করা অহেতুক। নাকের সামনে দিয়ে একটা ডাবল ডেকার বাদুর ঝোলা অবস্থায় কাকে খাই করতে করতে বেরিয়ে গেল। তিনি মনস্থির করলেন ট্যাক্সি নিতে হবে। কিন্তু ট্যাক্সি ধরা কি অতই সোজা এই পড়ন্ত বেলায়? যখন এই এত ভঙ্গ বঙ্গদেশটা রঙ্গ ভরা কেরানিকুল ঘরে ফেরার তাগাদায় যান কবুল। লাখ লাখ বিল্বমঙ্গল ঠাকুর চলেছে ঘরমুখ। লোডশেডিংয়ের আধারে চিন্তাকুল চিন্তামণির দল অধীর আগ্রহে প্রতীক্ষমানা। তাই ওরা টের পায় না কি চেপে ধরে ঝুলতে ঝুলতে বাড়ি ফিরছে, বাসের হ্যান্ডেল না অজগর সাপ। আর এই মকায় ট্যাক্সিওয়ালারা সাময়িক আবু হোসেন 2.5 ঘন্টার হঠাৎ নবাব। কোথায় যাবেন স্যার? অর্থাৎ যদি তুমি ওর গন্তব্যস্থলের দিকে 2 কদম এগিয়ে যেতে চাও, শুধু তাহলেই কিঞ্চিত অর্থমূল্যের বিনিময় সে তোমাকে একটা লিফট দিলেও দিতে পারে। কেউ কেউ আবার সাঁঝের ঝোঁকে রূপান্তরিত হয়ে যায় শেয়ারের ট্যাক্সিতে। আবার বেশ কিছু ড্রাইভার হাওড়া স্টেশন বা এয়ারপোর্ট ছাড়া অন্যত্র পাদমেকং নগচ্ছাম। হঠাৎ একটি সুদর্শন ছেলে এগিয়ে এসে বলে, আজ গাড়ি আনেনি স্যার? নির্ঘাত কলেজের কোনিয়ার, মুখটা চেনা চেনা। বললেন, না, আজ গাড়ি আনেনি। এই তো একটা ট্যাক্সি ধরবো ভাবছি, কিন্তু আপনি এখানেই অপেক্ষা করুন, আমি ধরে দিচ্ছি স্যার। আপনি তো বাড়ি ফিরবেন, যোধপুর পার্ক। ওরে বাবা, শুধু নাম নয়, এ যে ধামও চিনে বসে আছে। বলেন, না না, তুমি ব্যস্ত হইও না, অপেক্ষা করতে করতে নিশ্চয়ই একসময় পেয়ে যাব। হ্যাঁ, বিলক্ষণ তার বলতে। আর তর্কের খাতিরে ধরুন যদি নাই পান, ক্ষতি কি? কাল সকালে তো আবার ফিরতে এই আমড়াতলার মোড়েই আসতে হবে। ফার্স্ট পিরিয়ডেই ক্লাস।
রাতটা কেটে গেলে সোজা ক্লাসে ঢুকে যাবেন, যাতায়াতের ট্যাক্সি ফেয়ারটাও বাঁচবে। ওর চোখে মুখে কথা বলার ধরনে হেসে ফেললেন প্রফেসর তালুকদার। বললেন, কোন ইয়ার তোমার? ছেলেটি ট্যাক্সির সন্ধানে চলতে শুরু করেছিল, এই কথায় থেমে পড়ল। ফিরে ঘনিয়ে আসে আবার, হেসে বললে, সেই কথা যে বলা বারণ স্যার। আমি চেয়েছিলাম শুধু পজিটিভ ক্যাটালিস্টের পার্টটুকু প্লে করতে, এনজাইমের মতো। আপনার সঙ্গে ট্যাক্সির সংযোগ ঘটিয়ে দিয়ে আমি থাকতে চেয়েছিলাম, ওই যাকে বলে আনডিস্টার্বড ইন মাস অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন। রসায়নবিদ রসিক মানুষটি খুশি হলেন ওর বাক চাতুর্যে। প্রতি প্রশ্ন করলেন, আমি তোমার রোল নাম্বারটা জেনে ফেললে তোমার পজিটিভ ক্যাটালিস্টের ভূমিকাটুকু অব্যাহত থাকবে না? ঘাড় চুলকে লাজুক লাজুক মুখে বললে, কেমন করে থাকবে স্যার? আমার প্রক্সি লাভ বন্ধ হয়ে যাবে না? উচ্চ কণ্ঠে হেসে ওঠেন অধ্যাপক তালুকদার। ঠিক তখনই একটি ট্যাক্সি এসে দাঁড়ায় রাস্তার কার্ভ ঘেঁষে। ট্যাক্সিতে একজন মাত্র যাত্রী, নিঃসন্দেহে মুসলমান। দাড়ি, কাজ করা সফেদ টুপি আর রসুনের গন্ধেই তা আন্দাজ করা যায়। মুখে বসন্তের দাগ, বছর 27-28 বয়স। ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। তালুকদার সাহেব তার বয়সের অনুপাতে আশ্চর্য ক্ষিপ্রতায় হুমড়ি খেয়ে পড়লেন, জানা হ্যাঁ, যোধপুর পার্ক। কেউ নেই, উঠিয়ে। অধ্যাপক মশাই পিছনের সিটে উঠে বসলেন। ড্রাইভার পুনরায় মিটার ডাউন করল। ছেলেটি রাস্তায় দাঁড়িয়েছিল তখনও, হাত তুলে নমস্কার করল। প্রফেসর ওকে ইঙ্গিতে কাছে আসতে বললেন। ছেলেটি এগিয়ে এলে জনন্তীকে বললেন, কৃষ্ণা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছে। ছেলেটি অবাক হলো। ম্যাগাজিন স্টলের কাছে থার্ড ইয়ারের কৃষ্ণা সেনকে অপেক্ষা করতে বলে ও যে এগিয়ে এসেছিল তা উনি জানলেন কেমন করে? ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিল। কৃষ্ণা এক মনে মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছে, যেন এদিকে ওর নজরই নেই। ও, আর একটা কথা। প্রফেসর তালুকদারের কণ্ঠস্বরে আবার এদিকে ফেরে। উনি বলেন, একটা কথা ভুলো না, এনজাইম। প্রক্সিতে ম্যাটিনি শোর ফার্স্ট ক্লাস টিকিট পাওয়া সহজ, অনার্সের ফার্স্ট ক্লাস টিকিট নয় কিন্তু। ছেলেটি সত্যি লজ্জিত, বললে, আই এম সরি স্যার, দেবু রায়, 4th ইয়ার। কেমিস্ট্রি? না স্যার। কেমিস্ট্রিতে অনার্স থাকলে কি আর চিনতে পারতেন না? ফিজিওলজি। সর্দারজি তাগাদা দেয়, আর চলো চলো চলো। অপরাহ্নের আলো কলকাতার সৌধ শ্রেণীর মায়া কাটাতে পারছে না। রাস্তা ছায়া ছায়া। পথের বাঁ দিকে সারি সারি বাড়ির মাথায় মাথায় লেগে আছে সোনা গলানো রোদের ছোপ। জলের ট্যাঙ্কিতে, চিলে কোঠায়, পারাবত কুজিত কার্নিশে। নজর হলো দেবু এগিয়ে এসে কৃষ্ণার কর্ণমূলে কিছু বলছে। কৃষ্ণা আর চোখে অপশ্রিয়মান ট্যাক্সিটাকে দেখে নিয়ে জিভ কাটল। থার্ড ইয়ারে কৃষ্ণা সেন ভেবেছিল আর কে টি ওকে দেখলেও চিনতে পারবেন না, কিন্তু প্রফেসর তালুকদারের স্মরণশক্তি অতি প্রখর, যে কারণে জীবনে কখনো সেকেন্ড হতে পারেননি, বরাবর ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওই মেয়েটি একবার সোশ্যালে গান গেয়েছিল, দুর্দান্ত গেয়েছিল, তখন তার নাম ঘোষিত হয়েছিল, উনি ভোলেননি। হাতের ফোলিও ব্যাগটা পাশের সিটে রাখতে গেলেন। নজরে পড়ে সেখানে ভাঁজ করা একখানা খবরের কাগজ, উর্দু দৈনিক। খুব সম্ভবত ওই পূর্ববর্তী মুসলমান যাত্রীটি অনবধানে ফেলে গেছে, অথবা কৌতূহল অবসানের উচ্ছিষ্ট, বোধহয় ইত্তেফাক। কাগজটা সরিয়ে ফোলিও ব্যাগটা ওখানে রাখতে যাবেন, ঠিক তখনই কাগজের তলা থেকে কি একটা মাসিক পত্রিকা পিছলে পড়ে গেল ট্যাক্সির চাতালে। অন্যমনস্কভাবে সেটা তুলে নিতে গিয়েই যেন একটা শক খেলেন। দ্রুত হস্তে পত্রিকাখানা চাপা দিলেন দৈনিকপত্রের নিচে। মনে মনে যেন বললেন, সরি। মেয়েটি যে ইত্তেফাক পর্দা ফাঁক রেখেই বসন পরিবর্তন করছিল তা আন্দাজ করতে পারেননি। কিন্তু এ কি, এমনটা তো কখনো হয় না, হবার কথাও নয়। চিত্র প্রদর্শনীতে অথবা ছবির বইতে নিউড কি কখনো দেখেননি? দেখেন না। এখানে অবশ্য কিছুটা প্রভেদ আছে।
মাসিক পত্রিকার মলাটে ওটা হাতে আঁকা ছবি নয়, রঙিন আলোকচিত্র। ফটোগ্রাফিকে যতই জাতে তুলবার চেষ্টা করো, হাতে আঁকা ছবির আবেদনই আলাদা। সেটা পুরোপুরি আর্ট, আলোকচিত্রের মতো আধা আর্ট আধা ক্রাফট নয়। তাই চিত্রে, এমনকি ভাস্কর্যেও নিউড যতটা শিল্পমণ্ডিত, আলোকচিত্র ততটা নয়। বিদ্যুৎ ঝলকের মতো এক নজর দেখেছেন মাত্র, কিন্তু তার মধ্যেই ওর মনে হয়েছে প্রচ্ছদপটের মেয়েটি নাকি মহিলাটি। বিবস্ত্রা ঠিক নয়, সযত্ন সচেতনতায় অর্ধাবৃতা। লুটিয়ে পড়া আঁচলটাকে সে যখন নিচু হয়ে কুড়িয়ে নিতে যাচ্ছিল, ঠিক সেই অসতর্ক মুহূর্তেই অসভ্য ফটোগ্রাফারটা। কিন্তু একটা কথা, দোষটা তো পুরোপুরি ক্যামেরাম্যানের ঘাড়ে চাপানো যাবে না সোনামণি। ষড়যন্ত্রের অংশীদার তুমি নিজেও। না হলে শাড়ি পরার পূর্ববর্তী পর্যায়ে তোমার পরিধান করার কথা নয় কি পেটিকোট বা ব্লাউজ? আর তাছাড়া লুটিয়ে পড়া আঁচলটাকে তুলে নেবার ভঙ্গিমার আড়ালে কেমন যেন একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়ে গেল না? কেমন যেন একটা তির্যক প্রয়াস, আবৃত হওয়ার অপেক্ষা সযত্নে অনাবৃত হওয়ার। অধ্যাপক তালুকদারের কান দুটো একটু গরম হয়ে উঠেছে। হৃৎপিণ্ডের স্পন্দন ছন্দ তেহাইয়ের বোল না তুললেও বেশ কিছুটা দ্রুত লয়। তাকিয়ে দেখলেন একবার সামনের দিকে। সর্দারজি এক মনে ড্রাইভ করছে। নজর করে দেখলেন ওর ভিউ ফাইন্ডারটিকেও। না, কেউ কোনোভাবেই ওকে লক্ষ্য করছে না। চলন্ত ট্যাক্সির গর্ভে তিনি মাতৃগর্ভস্থিত ভ্রূণের মতো একান্ত। অস্বীকার করার উপায় নেই অধ্যাপক তালুকদারের দ্বৈত সত্তার। তিনি কলেজে ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্লাস নেন, খাতা দেখেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের ডক্টরেট ডিগ্রিতে পাওয়ার দিকে গল্ফের বলের মতো ঠেলে ঠেলে দেন। ছাত্র অধ্যাপক কল্যাণ সমিতি সেক্রেটারি, কিন্তু সেখানেই তার পরিচয় শেষ হয় না। তিনি লেখক, তিনি ঔপন্যাসিক, তিনি কবি, অবশ্য ছদ্মনামে। ওর মনে হলো ইত্তেফাকের দমবন্ধ করা অন্ধকূপে এতক্ষণে মেয়েটি মুমূর্ষ। কাগজের তলা থেকে দ্বিতীয়বার উদ্ধার করে আনলেন ওকে। দেখলেন এবার আর বিদ্যুৎ ঝলকে নয়। কত বয়স হবে মেয়েটির? 27-28। বিয়ের সময় প্রণতির যে বয়স ছিল আর কি, প্রায় 20-30 বছর আগে। তখন তো সে এমন শয্যাশায়ী পঙ্গু ছিল না। 25 বছর, উফ, শতাব্দীর এক পাদ। কিন্তু এ কথাও তো বিস্তৃত হওয়া চলে না যে প্রণতি যদি বন্ধা না হতো তাহলে ওর নিজেরও এতদিনে ওই বয়সের একটি কন্যা সন্তান থাকতে পারত। কথাটা মনে হতেই পাতাটা উল্টে দিলেন। ত্রৈমাসিক পত্রিকা, নাম পত্র মিতালি। এটি প্রথম বর্ষের 3য় সংখ্যা। পার্ক সার্কাসের একটি ঠিকানা থেকে প্রকাশিত। পত্রিকার উদ্দেশ্য সম্বন্ধে সম্পাদকীয়তে বলা হয়েছে, পত্র বন্ধুত্বে আগ্রহী পাঠক পাঠিকাদের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়াই এই পত্রিকার মূল লক্ষ্য। বিদেশে নাকি এই জাতীয় পত্রিকার মাধ্যমে বন্ধুত্ব স্থাপন করে অনেকেই জীবন সঙ্গী বা সঙ্গিনীর সন্ধান পেয়েছে। অন্তত সম্পাদক তো তাই দাবি করেছেন। তা বলে এখানে শুধু পাত্রপাত্রীর সন্ধানই মুখ্য উদ্দেশ্য নয়। এই জটিল দুনিয়ায় একই চিন্তাধারার দুটি মানুষ, তারা নর ও নারী নাও হতে পারে, হয়তো দুটি রমণী অথবা দুটি পুরুষ, পরস্পরের কাছে হৃদয়ের ভার নামিয়ে দিয়ে শান্তি পেতে চেয়েছে, সান্ত্বনা খুঁজেছে। মাত্র 3য় সংখ্যার ভিতরেই প্রায় 70টি পত্রবন্ধুত্ব প্রার্থী ছেলে ও মেয়ের সন্ধান সম্পাদক মশাই পেয়েছেন। তাদের নামের ক্রমানুসারে তালিকা করে শেষ ফরমায় সাজিয়ে দেওয়া হয়েছে। পত্রিকায় এ জাতীয় বিজ্ঞপ্তি দিতে গেলে একটা মেম্বারশিপ ফি দিতে হয়, কিন্তু যারা বিজ্ঞপ্তি দিয়েছেন তাদের সঙ্গে কোনো সাধারণ পাঠক বা পাঠিকা যোগাযোগ করতে চাইলে ফি দিতে হবে না। পত্রমিতালি যারা চেয়েছে তারা শুধুমাত্র একটি ক্রমিক সংখ্যা দ্বারা সূচিত। নাম কোনো ক্ষেত্রেই জানানো হয়নি। তাদের সম্বন্ধে ভাষা কিছু খবর আছে, কত বয়স, পড়াশুনো কত দূর, কি হবি, পুরুষ অথবা স্ত্রী, বিবাহিত অবিবাহিত অথবা বিধবা অথবা বিপত্নিক, ছাত্র চাকুরে, ব্যবসায়ী অথবা অবসরপ্রাপ্ত, সংসারে তিক্ত বিরক্ত তরুণ তরুণী থেকে শুরু করে সংসার কর্তৃক
পরিত্যক্ত অথবা উপেক্ষিত বৃদ্ধ বৃদ্ধা সব রকমই আছে। কোনো পাঠক বা পাঠিকা যদি কাউকে চিঠি লিখতে চায় তাহলে বিশেষ সংখ্যাকে সম্বোধন করে চিঠিখানি লিখতে হবে, খামে ভরতে হবে। বন্ধ খামে ডাকটিকিট সেঁটে খামের পিছনে পেন্সিলে ক্রমিক সংখ্যাটি লিখতে হবে। এবার একটি বৃহত্তর খামের গর্ভে তাকে ভরে দিতে হবে। ওই সঙ্গে বড় খামে দিতে হবে টিকিট একটা সেলফ অ্যাড্রেসড খালি লেফাফা। তারপর বড় খামে সম্পাদকের নাম ঠিকানা লিখে ডাকে দিতে হবে। পাক্কা ব্যবস্থা। সম্পাদক যথাযথ ব্যবস্থা করবেন। অবাঞ্ছিত সমাজবিরোধী মানুষ যাতে পত্রমিতালি প্রার্থীকে বিড়ম্বিত, বরং বলা উচিত বিড়ম্বিতা করতে না পারে, তাই এত সাবধানতা। তবে হ্যাঁ, পত্রমিতালি প্রতিষ্ঠার পর সম্পাদকের আর কোনো দায়দায়িত্ব থাকবে না, এও বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় ঘোষিত। সূচিপত্রে পরিচিত নাম একটাও খুঁজে পেলেন না। একটা ছোট গল্প, কবিতা গুটি তিনেক নিতান্ত মামুলি, প্রবন্ধ একটি পতিতাবৃত্তির উপর, সচিত্র সোনাগাছি হাড় কাটার গলি, মামুলি একটা যৌনতা ঘেঁষা, অশ্লীল নয় তা বলে। প্রফেসর সাহেব মুখ বাড়িয়ে একবার দেখে নিলেন যোধপুর পার্ক দূরস্থ, সর্দার যে স্টিয়ারিং হুইলে নিমগ্ন। কলকাতার রাস্তার ধারে সারি সারি বাড়ি পিছনে ছুটছে। উনি পত্রমিতালির তালিকা ধরে এগিয়ে যেতে থাকেন। সাহিত্যসেবী হলেও বিজ্ঞানীর মন, উনি মনে মনে পত্র বন্ধুত্ব কামেচ্ছুদের বেশ কয়েকটি বিভাগে শ্রেণীবদ্ধ করে ফেলতে পারলেন। প্রথম দল অল্প বয়সী ছেলে মেয়ে, তারা প্রায়শই ছাত্রছাত্রী, যৌবনের সিংহদ্বারে সদ্য উপনীত। ওর বাল্যকালে ছেলে মেয়েদের পৃথক স্কুলে পড়তে হতো। মাত্র কয়েকটি কলেজেই ছিল কো এডুকেশন। একই ক্লাসের ছেলেমেয়েরা বিপরীত লিঙ্গের ক্ষেত্রে আপনি বলে কথা বলতো। ও নিজের কৈশোরে যে বয়সে উনি একটা অজানা জগতের ইশারা পেয়ে চঞ্চল হতেন, আজকালকার দিনে সেটা ওদের কাছে আর অজানা নয়। ওদের ছাত্রকালে যে তথ্যটা পাঠ্যসূচি থেকে সযত্নে পরিহার করা হতো, সেই জীবন সত্যটা আজকে জীববিজ্ঞানের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। হয়তো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, এই যা। এরা সকলেই বন্ধু বা বান্ধবীর সন্ধান করছে, স্পষ্ট বলা নেই, কিন্তু লক্ষ্য ভিন্ন লিঙ্গের পত্র বন্ধুত্ব। ওরা বিপরীত প্রান্ত থেকে একটু সহমর্মিতা চায়, একটু সহানুভূতি, সান্ত্বনা, পরস্পরের কাছ থেকে উৎসাহ, আশার বাণী শুনতে চায়। কেউ জানিয়েছে তার সঙ্গীতে আসক্তি, কেউ ক্রিকেটে, কেউ বা টিভি সিরিয়ালে। দু একজন জানিয়েছে টিভি সিনেমা নিতান্ত না হলে গ্রুপ থিয়েটারে নামতে চায়, অথচ বাড়িতে আপত্তি, এই নিয়ে অশান্তি। এই হচ্ছে প্রথম গ্রুপ। দ্বিতীয় একটি গ্রুপের আভাস পেলেন যারা নালপে সুখমস্তি মন্ত্রে বিশ্বাসী। দেখাই যাক না ঘটনা কতদূর গড়ায়, ভাবখানা ওদের। এরা বিবাহিত কিনা বোঝা যায় না, কিন্তু বৈচিত্র্য সন্ধানে। এক্ষেত্রে XX সন্ধান করছে XY এর, এবং কনভার্সলি, অর্থাৎ ক্রোমোজোমের হিসাবে। তৃতীয় একটি গোষ্ঠী, তারা উত্তর 40 যেন গুনগুন করে গাইছে, ঘরের কোণে ভরা পাত্র, দুই বেলা তা পাই, ঝর্ণাতলার উছল পাত্র নাই। এরা যৌবনের হারিয়ে যাওয়ার রোম্যান্টিকতা ফিরিয়ে পাওয়া যায় কিনা তাই পরখ করে দেখতে চায়, ঘরণী বা গৃহস্বামীর দৃষ্টির আড়ালে। এছাড়া আরও একটি গ্রুপে আছেন কিছু বৃদ্ধ বৃদ্ধা, পরন্ত বিকালের বৈঠকে সভ্যসভ্যা। এরা অবসরপ্রাপ্ত, সংসারে তাদের আকর্ষণ কম, বন্ধন ক্ষীয়মান, সময় কাটতে চায় না। সবারই বাড়িতে কিছু টিভি বা ভিসিপি থাকে না, সঙ্গী একমাত্র লাইব্রেরি, তাও যাদের চোখের দৃষ্টি অক্ষুণ্ণ। ছেলে মেয়ে, ছেলের বউ, জামাই, নাতি নাতনি হয়তো ভগবান অকৃপণ হাতেই দিয়েছেন, কিন্তু তাদের কাছে ওরা বোঝা মাত্র। তাদের আলোচনার মাঝখানে হঠাৎ গিয়ে উপস্থিত হলে তারা সংযত হয়ে পড়ে, আড়ষ্ট হয়ে পড়ে। ভাবখানা যেন মনে মনে বলে, এই এলেন সর্বঘটের কাঁঠালি কলা। প্রকাশ্যে, ওঠা মা, তুমি আবার এখানে উঠে এলে কেন? দিনযাপনের গ্লানি কাটাতে তারা কিছু সমমর্মী মানুষ খুঁজছেন পত্রমিতালির মাধ্যমে। এই 3-4 শ্রেণীর নরনারীর ভিড়ে গুটি কতক চিঠি নিতান্তই বিভ্রান্তিকর। বলা যায় অড উইমেন আউট, বিজাতিয়া।
এমন 5খানা চিঠি অন্তত নজরে পড়ল ওর ওই অল্প সময়েই। এরা কি, এরা কে, এরা কি চায়? 5টি চিঠি এক বিশেষ এজ গ্রুপের, 25 থেকে 35, অব্যতিক্রম মহিলা, নিজ নিজ স্বীকৃতি মোতাবেক 5 জনই চাকুরে, একান্তচারিণী, 2 জন ডিভোর্সি, 2 জন বিধবা, একটি আজন্ম কুমারী। কেন এরা ব্যতিক্রম? শোনো, বুঝিয়ে বলি। লক্ষ্য করে দেখো, বয়স, শিক্ষাগত মান, হবির তালিকা জানিয়েই এরা থামেনি। জানিয়েছে উচ্চতা, গাত্রবর্ণ, সৌন্দর্যের প্রচ্ছন্ন ইঙ্গিত এবং ওজন। পত্রমিতালির পক্ষে এই জাতীয় সংবাদ কি প্রাসঙ্গিক? সবচেয়ে বিস্ময়কর, একটি ডিভোর্সি মেয়ে জানিয়েছে তার উচ্চতা 5 ফুট 3, বয়স 30, সে চাকুরিরতা এবং তার হবি স্ট্যাটিস্টিক্স। ট্যাক্সিটা ফ্লাইওভারের ওপর উঠছে। বাঁয়ে অবনমহল, ওর বাড়ি আর মিনিট 5-7। হঠাৎ কল্যাণের কথা মনে পড়ে গেল ওর। কল্যাণ সেনগুপ্ত, ওর ছাত্র, দিল্লিতে পোস্টেড, IPS, পুলিশের এক বড় কর্তা। পত্রিকাটা কল্যাণকে পাঠিয়ে দিতে হবে। এটা তার সামাজিক দায়বদ্ধতার আবশ্যিক অঙ্গ। প্রতিটি মানুষের কর্তব্য এই জাতীয় অনাচার বন্ধ করা। এ তো নলচের আড়াল দিয়ে পতিতাবৃত্তির বিজ্ঞপ্তি। কল্যাণ যা ভালো বোঝে তাই করবে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে প্রথমেই গেলেন ছোট্টুলালের রিপেয়ার শপে, ওর দ্বিতল ভদ্রাসনের বিপরীতে। রিপেয়ার শপে ছোট্টুলাল চাবির গোছা হস্তান্তরিত করে বললে, গাড়ি আপকা গ্যারেজ মে ঘুষ দিয়া। মানিব্যাগটা বার করতে করতে প্রশ্ন করেন, কি গড়বড় হয়েছিল? कुछु नहीं प्रोफेसर साहब, कार्बोरेटर में थोड़ा नहीं कुछु नहीं देना है। ছোট্টুলালের বড় ছেলেটি ওরই সুপারিশে ওর এক ছাত্রের অফিসে কর্মসংস্থান করেছে। কিছু লেখাপড়ি শিখেছে কিনা তাই গ্যারেজে কালি ঝুলি মাখতে রাজি নয়। প্রফেসর সাহেবের দয়ায় সে নকরি জুটিয়ে নিয়েছে, তাই ছোটোখাটো মেরামতির জন্য প্রফেসর সাহেবের কাছে ছোট্টুলাল হাত পাততে নারাজ। উনি একটা 20 টাকার নোট ওর দিকে বাড়িয়ে ধরে বললেন, এই নাও ধরো, এটা তোমার মজুরি নয়, শিবশরণকে মিঠাই খেতে দিচ্ছি আমি। শিউ হচ্ছে ছোট্টুলালের নাবালক বাচ্চা। ছোট্টুলাল হাত বাড়িয়ে নোটখানা গ্রহণ করে, কপালে ঠেকায়, মুখে বলে, এই কথা বলনে সে मैं तो नाचार। ডক্টর রঞ্জন তালুকদার এই পাড়ায় দীর্ঘদিন আছেন। সবাই চেনে, শ্রদ্ধা করে, পণ্ডিত মানুষ হিসেবে, লেখক হিসেবে, চিররুগ্না পত্নীর একনিষ্ঠ সচ্চরিত্র স্বামী হিসেবে। রাস্তাটা পার হয়ে উনি নিজের বাড়ির কলবেল বাজালেন। ভিতর থেকে ভিউ ফাইন্ডারে সতর্ক দৃষ্টিক্ষেপ করে দেখে নিয়ে দরজা খুলে দিল রামু, ওর কম্বাইন্ড হ্যান্ড। বছর 13-14, চটপটে ছটফটে। মাকে কমপ্লেন বানিয়ে দিয়েছিলি? জি হ্যাঁ। হাত বাড়িয়ে ফোলিও ব্যাগটা নিতে যায়। অভ্যাসবশে ব্যাগটা হস্তান্তরিত করতে গিয়ে হঠাৎ থমকে থেমে যান। পত্রিকাখানা ট্যাক্সিতে ফেলে আসেননি। ফোলিও ব্যাগটা চাবি বন্ধ করা নেই। রামুর অবশ্য অক্ষর পরিচয় নেই, কিন্তু প্রায় বিবস্ত্রা একটি রমণীর দেহ সৌন্দর্য পাঠের জন্য অক্ষর পরিচয় আবশ্যিক নয়। বলেন, না রে, খাতা আছে। রামু জানে ব্যাগে খাতা থাকলে সেটা ছুঁতে নেই। খাতা মানে কোনো ছাত্রের রিসার্চ পেপার অথবা পরীক্ষার খাতা। সেই সময় রামুর ব্যাগ ছোঁয়া মানা। সাহেব নিজে হাতে ওই খাতা সর্বাগ্রে তার ড্রয়ারে বা আলমারিতে ভরে অন্য কাজে মন দেবেন। ব্যাগটা নিয়ে উনি বৈঠকখানায় ঢুকলেন। এটা ওর স্টাডি রুমও বটে। আলমারিতে সচরাচর রাখেন রিসার্চ পেপার, কিন্তু আজ উনি আলমারি খুললেন না। স্টিল টেবিলের টানা ড্রয়ারে পত্রিকাখানা ঢুকিয়ে চাবি দিলেন। প্রয়োজন ছিল না। রামু কখনো ওর ড্রয়ার খোলার চেষ্টা করবে না। আর প্রণতি তো উত্থান শক্তি রহিতা, তবু সাবধানের মান নেই। কলেজের জুতো জামা খুলে শয়নকক্ষে আসতেই প্রণতি বলেন, ট্যাক্সি করে ফিরলে যে, গাড়ির কি হলো? গন্ডগোল করছিল, ছোট্টু মেরামত করে দিয়েছে। কথা বলতে বলতে বিছানার পিছন দিকে চলে যান। দৃষ্টির আড়ালে সেখানে টুলের ওপর রাখা আছে ইউরিনাল পটটা। ওটা তুলে নিয়ে বাথরুমের দিকে চলে যান। নিত্য কর্মপদ্ধতি, অতি দীর্ঘদিন। প্রণতি কতবার বলেছেন এজন্য জমাদারকেই কিছু বাড়তি দিয়ে বন্দোবস্ত করে নিতে।
কিন্তু গৃহকর্তা সম্মত হননি। শয়নকক্ষে তিনি জমাদারকে ঢুকতে দেবেন না, কিছুতেই না। জাতপাতের কুসংস্কারে নয়, তিনি বিশ্বাস করেন নিজের ক্রুশ যতটা সম্ভব নিজেকেই বইতে হয়। বর্তমান সমাজ ব্যবস্থায় সেটা হয়তো 100% সম্ভবপর নয়, তাই ওই যতটা সম্ভব। জমাদারদেরই বা কেন জানাবেন যে ওর জীবন সঙ্গিনী উত্থান শক্তি রহিতা? সেটা ওর দাম্পত্য জীবনের অন্তরালের কাহিনী। ফিরে এসে টুলের ওপর পাত্রটা রেখে বসে পড়েন ইজি চেয়ারে। বলেন, বইটা শেষ হয়েছে? লাইব্রেরির বইটা? না, কিন্তু এই অসময়ে পরীক্ষার খাতা নিয়ে এলে কোথা থেকে? নাকি কারো রিসার্চ পেপার? উফ, আর তো পারা যায় না। রামুটি একটা বিচ্ছু, প্রণতির ইনফর্মার। পান থেকে চুনটুকু খসবার উপায় নেই। মায়ের কানে কানে বলে আসবে, না হলে বিছানায় শুয়ে শুয়ে প্রণতির জানার কথা নয় যে উনি ট্যাক্সি করে ফিরেছেন, অথবা ওর ব্যাগে আজ খাতা আছে। তবে এ নিয়ে মনে ক্ষোভ রাখা অন্যায়। কি সংকীর্ণ হয়ে গেছে প্রণতির পৃথিবী। এইটুকু কৌতূহল যদি বজায় না থাকে তাহলে ও বাঁচবে কি নিয়ে? কি হলো, বললে না? পরীক্ষার খাতা না রিসার্চ পেপার? আরে না না, খাতা ফাতা কিছু নয়, ক্যাশ টাকা আছে কলেজ ফান্ডের, সে আমি তুলে রেখে এসেছি। না, এটা মিথ্যা নয়। মনু বলেছেন শত্রু ও ধর্মপত্নীর কাছে মিথ্যা বলায় পাপ হয় না। সেজন্যও নয়, এটা সত্য এই কারণে যে এ শিব ও সুন্দরের অনুষঙ্গ। রামু ইতিমধ্যে খাবারের প্লেট নিয়ে ঢোকে। বৈকালিক ভোগই হবার কথা, তবে আজ সন্ধ্যা উত্তীর্ণ। রামু 2 কাপ চাও নামিয়ে রাখে। প্রণতি বিকালে চায়ের সঙ্গে আর কিছু খান না, সহ্য হয় না। আর অধ্যাপক মশাই শুধু বৈকালিক আহারটুকুই নয়, প্রত্যহ লাঞ্চ এবং ডিনার সারেন এই ঘরে স্ত্রীর সান্নিধ্যে। সেও আজ কয়েক দশক। টিভি প্রোগ্রাম শুরু হলো। প্রণতির মুখস্থ কোন বারে কি সিরিয়াল। এই সান্ধ্য অবকাশটুকু যাপনের মধ্যে তবু কিছুটা বৈচিত্র্য আছে। লোডশেডিং হলেও অসুবিধা নেই। বিজ্ঞানের অধ্যাপক মশাই ইনভার্টার বসিয়ে দিয়েছেন। যেদিন টিভিতে অখাদ্য প্রোগ্রাম হয়, আর বাংলা সিরিয়াল তো অধিকাংশই তাই, সেদিন শুরু হয় ভিডিও সিনেমা। রামু আর চাঁদুর মা দুজনেই তা চালাতে জানে। রামু অথবা চাঁদু পাড়ার ভিডিও পার্লার থেকে লিস্ট মিলিয়ে ক্যাসেট নিয়ে আসে, ফেরত দেয়। হিন্দি বেশি। ডক্টর তালুকদারের কাছে এইসব আউট অফ বাউন্ডস। ওয়ার্ল্ড দিস উইক অথবা ভালো ইংরেজি সিরিয়াল না হলে তিনি তখন নেমে যান স্টাডি রুমে। যেমন আজ। প্রয়োজন ছিল না, তবু ঘরে ঢুকে ভিতর থেকে দরজার ছিটকিনিটা বন্ধ করে ড্রয়ারটা টেনে খুললেন। আবার একবার পড়লেন HD 31-এর বিজ্ঞপ্তি। অস্বীকার করতে পারেন না, দুরন্ত কৌতূহল হচ্ছে ব্যাপারটা জানতে। কি চায় মেয়েটা? ডিভোর্সি, ফলে আশা করা অন্যায় হবে না যে সে নতুন জীবনসাথী চায়। কিন্তু সেক্ষেত্রে ওইভাবে কোনো মেয়ে কায়দা করে জানিয়ে দিতে পারে নিজের ভাইটাল স্ট্যাটিস্টিক্স, বক্ষ কোটি নিতম্বের বের। কিন্তু এমনও হতে পারে মেয়েটা আলট্রা মডার্ন, সম্ভাব্য জীবনসঙ্গীকে জানাতে চায় যে একটা স্বামীর সঙ্গে কিছুদিন ঘর করলেও সে তার ফিগারকে হারিয়ে ফেলেনি, তার যৌন আকর্ষণ অবিকৃত। অথবা যা উনি আশঙ্কা করছেন, HD 31 একটি কল গার্ল, উচ্চকোটির বার বিলাসিনী। সে কথা মনে হয়েছে বলেই পত্রিকাখানা সঙ্গে করে এনেছেন, ট্যাক্সিতেই ফেলে আসেননি। ইচ্ছা এটা কল্যাণকে পাঠিয়ে দিয়ে তদন্ত করে দেখতে বলবেন। কিন্তু কল্যাণকে পত্রিকাখানা পাঠিয়ে দেবার আগে একটু যাচাই করে দেখে নেওয়া কি উচিত হবে না? উনি যা অনুমান করছেন, আশঙ্কা করছেন, তা যদি না হয়, ও যদি সত্যিই এক দুঃসাহসিকা পত্র বন্ধুত্বের প্রার্থিনী হয়, শুধু মেয়েটার কাছে নয়, কল্যাণের কাছেও তাহলে অপ্রস্তুতের একশেষ হতে হবে। মুখে বলবে না, কল্যাণ হয়তো মনে মনে বলবে, স্যারের মনের মধ্যেই আছে পাপ। আর তাই একটি অতি আধুনিকা একান্তচারিণী মহিলার পত্র মিতালির নিষ্পাপ কামনাকে
উনি একটা কুৎসিত চিন্তায় মণ্ডিত করে দেখছেন। হবে না, ওর নিজের যৌন জীবনে যে না, একটা এসপার ওসপার করতেই হবে। বন্ড কাগজের বান্ডেল রাখাই থাকে দেরাজে, উপন্যাস লেখার উপকরণ। তা থেকে একটা সাদা কাগজ টেনে নিয়ে লিখলেন, সুচরিতা সু। পত্রমিতালি পত্রিকা 3য় সংখ্যায় তোমার বিজ্ঞপ্তিটি পড়লাম। জানি না ইতিমধ্যে তুমি আর কারোর মিত্রানি হয়ে গেছো কি না। অবশ্য তা না হলেও আমার ক্ষেত্রে অসুবিধা আছে, যদি আমার 1 নম্বর অনুমানটা ঠিক হয়। প্রধান অসুবিধা এই যে আমি বিবাহিত। তাছাড়া আমি বয়সে তোমার দ্বিগুণ না হলেও দ্বিগুণের কাছাকাছি। কিন্তু আমার 1 নম্বর অনুমানটাই কি নির্ভুল? জীবনসঙ্গী তো চাইছো না তুমি, চাইছো পত্রমিতালি? ফুলের যা দিলে হবে না ক্ষতি, অথচ আমার লাভ। আমি চাই সেই সৌরভ শুধু অতনু অতল ভাব। ঘাঁটিতে না চাই দুনিয়ার মাটি, তারই মাঝে মিশে রয়েছে যা খাঁটি। আমি চাই সেই পরশমনের চুম্বিত সোনাটুক, যা দিলে তার কোনো ক্ষতি নাই, আমার ভরিবে বুক। হয়তো আমার এই দ্বিতীয় অনুমানটাই নির্ভুল। সেক্ষেত্রে আমি উৎসাহী। কেন বলি? আমি লেখক, কবি, ঔপন্যাসিক। নামে চিনবে না, কারণ আমি লিখি ছদ্মনামে। তুমি যদি আমাকে একটা নতুন ধরনের উপন্যাসের প্লট দিতে পারো, তাহলে যথাযোগ্য সম্মান দক্ষিণা দিতে আমি স্বীকৃত। আমি জানতে চাই কেন কেন কেন। আমার প্রথম অনুমানটি যদি সঠিক হয় এবং দ্বিতীয়টি ভ্রান্ত, তাহলে জবাব দিও না দেও, খামটা ছিঁড়ে ফেলো। ইতি তোমার কল্যাণকামী, সলিল মিত্র। ঠিকানা নির্ভুলই দেওয়া থাকলো। ও যদি আদেও জবাব দেয়, তাহলে তা এসে পৌঁছবে এই দ্বিতল বাড়ির একমাত্র লেটার বক্সে। তার চাবি ওর কাছেই থাকে। 2-1 বার চিঠি গোলমাল হওয়ার পর ইদানিং লেটার বক্সের চাবি রামুকে দেন না। সলিল মিত্র, কেয়ার অফ প্রফেসর আর তালুকদার, লেখার প্রয়োজন নেই। বিট পিয়ন ঠিকানা অনুযায়ী ওই লেটার বক্সে চিঠিখানা ফেলে যাবে। প্রথম পর্বটি আজকে এখানেই শেষ করলাম। আশা করছি প্রথম পর্বটি আপনাদেরকে উৎসাহী করে তুলেছে উপন্যাসটি আরও শোনার জন্য। এই উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। যারা আজকে নতুন এসেছেন, আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, যদি গল্প পাঠ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নারায়ণ সান্যালের লেখা এর আগেও আমি আমার চ্যানেলে পাঠ করেছি, ইচ্ছা হলে সেগুলো শুনতে পারেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।